আমাকে আর মারবেন না, আমি আর সহ্য করতে পারছি না। ইফরাত কান্না করতে করতে কথাটা বলল অয়নকে। অয়ন রেগে বলে, ছেলেদের সাথে গা ঘেঁষে কথা বলার সময় মনে ছিল না এ কথা? তোকে বারবার বারণ করেছি, আমি ছাড়া অন্য কোনো ছেলের সাথে মিশবি না, তুই কথা বলবি না, কিন্তু তুই আমার কথা শুনিসনি। তোকে আজকে সহজে ছাড়ছি না। অয়ন এতক্ষণ হাত দিয়ে ইফরাতকে মারছিল, এখন প্যান্টের বেল্ট খুলে হাতে নিল। এটা দেখে ইফরাতের প্রাণ পাখি উড়ে যাওয়ার অবস্থা। ইফরাত দ্রুত অয়নের পা চেপে ধরল। আমি আপনার পায়ে পড়ি, আমি আর জীবনেও কোনো ছেলের সাথে কথা বলবো না। আপনি যেভাবে বলবেন ঠিক সেভাবেই চলবো, তারপরও আমাকে মারবেন না। ইফরাতের কথা মনে হয় অয়নের কানে জানি। সে বেল্ট দিয়ে ইফরাতকে আঘাত করা শুরু করেছে। ইফরাত বারবার আকুতি মিনতি করছে, জোরে জোরে কান্না করছে, কিন্তু সেগুলোর কিছুই অয়নের কানে যাচ্ছে না। ইফরাত মার সহ্য করতে না পেরে মাটিতে ফ্লোরে লুটিয়ে পড়ে। অয়নও একসময় শান্ত হয়ে রুমের বাইরে চলে আসে। ইফরাত অয়নের উডবি ওয়াইফ, যদিও ইফরাত ও তার পরিবার অয়নের সাথে বিয়ে দিতে রাজি হচ্ছিল না, তারপরও অয়ন তার ক্ষমতার জোরে ইফরাতকে তার সাথে বিয়েতে রাজি করায়। ইফরাতের পরিবার খুবই গরিব, তাদের ভরণ পোষণের দায়িত্ব অয়ন নেয়। অপরদিকে অয়নের পরিবারের সাথে ইফরাতের পরিবারের একটা যোগসূত্র আছে, যেটা অয়নের পরিবার না মানলেও ইফরাতের পরিবার মানে। অয়ন ও ইফরাত একে অপরের কাজিন। যাই হোক, আজকে অয়ন ইফরাতকে নিয়ে ঘুরতে চেয়েছিল, তাই ইফরাতের কলেজে এসেছিল ইফরাতকে নিয়ে যাওয়ার জন্য। এসে দেখে ইফরাত একটা ছেলের সাথে হেসে হেসে কথা বলছে। ছেলেটা বিভিন্ন বাহানায় ওর গা ঘেঁষে দাঁড়াচ্ছে। কথায় কথায় ছেলেটা বিভিন্নভাবে ইফরাতের শরীরে হাত দিচ্ছিল, যেটা অয়নের সহ্য হয়নি। অয়ন সেখান থেকে ইফরাতকে টেনে হিসেবে নিয়ে যেতে চাইলে ছেলেটা বাধা দেয়। এতে অয়নের মেজাজ আরও বিগড়ে যায়। ইফরাতকে ছেড়ে ইচ্ছে মতো ছেলেটাকে পিটায়। ইফরাত ভয়ে কিছু বলতেও পারেনি, কারণ সে জানে আজ তার এমনিতেও রক্ষে নেই। তারপর অয়ন ইফরাতকে বাড়িতে নিয়ে আসে, তারপর তো সবই জানেন। সন্ধ্যায় অয়ন রুমে এসে দেখে ইফরাত এখনও ফ্লোরে অজ্ঞান হয়ে পড়ে আছে। সে পানি এনে ইফরাতের মুখে ছুঁড়ে মারে। ইফরাত ধরফড়িয়ে উঠতে চায়, কিন্তু আহ করে চিৎকার দিয়ে আবার শুয়ে পড়ে। ইফরাতের পুরো শরীর ব্যথায় জর্জরিত। অয়ন বুয়াকে ডাক দিল খাবার নিয়ে আসার জন্য। বুয়া খাবার এনে টেবিলে রাখলো। অয়ন ইফরাতকে কোলে নিয়ে বিছানায় বসালো। ইফরাত কিছু বলছে না, শুধু কান্না করছে। কান্না থামাও। ইফরাত কান্না করে যাচ্ছে। কান্না থামাতে বলছি না। অয়নের ধমক শুনে ইফরাত সাথে সাথে চুপ হয়ে যায়, কিন্তু এখন মুখ দিয়ে হেসকি দিচ্ছে। কান্না জোর করে আটকে রাখার ফলে যা হয় আর কি। পানি খাও। না। অয়ন ইফরাতের দিকে চোখ গরম করে তাকালো। সাথে সাথে ইফরাত পানিটুকু খেয়ে শেষ করে ফেলল। অয়ন এবার খাবারটুকু হাতে নিল নিজের হাতেই ইফরাতকে খাওয়ানোর জন্য। অয়ন ইফরাতকে হাঁ করতে বলে, আমি খাবো না। খেতে হবে। না, খাবো না, আমাকে বাসায় দিয়ে আসেন, আপু টেনশন করবে। করবে না, আগে খাও, তারপর পরেরটা দেখা যাবে। খিদে নেই। ওকে। অয়ন উঠে গিয়ে রুমের বাইরে গেল, ফিরে এলো হাতে একটা লাঠি নিয়ে। এটা দিয়ে কি করবেন? মারবো। কাকে? যে খাবার খাবে না তাকে। এই শোনেন না, আমার না অনেক ক্ষুধা লাগছে, আমি খাবো। সত্যি ক্ষুধা লাগছে নাকি মার খাওয়ার হাত থেকে বাঁচতে বলছো? মিথ্যে বলবো কেন, সত্যি ক্ষুধা লাগছে। আচ্ছা। অয়ন নিজের হাতে যত্ন করে ইফরাতকে খাইয়ে দিচ্ছে। ইফরাত অয়নের দিকে তাকিয়ে আছে আর ভাবছে। পেটিয়ে তক্তা বানিয়ে এখন ভালোবাসা দেখানো হচ্ছে? কিছু বলতেও পারছি না, বললেই মারের ভয় দেখায়। পুরো সাইকো ডেভিল একটা, কখন কি করে কিছুই বুঝতে পারি না। এই সাইকোর সাথে আমি সারা জীবন থাকবো কি করে? এই সাইকো ডেভিলকে আমি ভালোবাসবো কিভাবে? অয়ন ইফরাতকে বলছে, তোমাকে মানা করার পরও তুমি ছেলেদের সাথে কথা বলো। তুমি জানো যে তোমাকে আমি অন্য কোনো ছেলের সাথে সহ্য করতে পারি না। তুমি শুধু আমার সাথে কথা বলবে, তোমার যা প্রয়োজন আমাকে বলবে। তারপরও কোনো ছেলেদের আশেপাশে ঘেঁষা যাবে না,
বুঝছো? হুম। ইফরাতের বলতে ইচ্ছে হলো। আমি তো আর ইচ্ছে করে নিজে থেকে কোনো ছেলের সাথে কথা বলি না, ওরাই আমার সাথে কথা বলতে আসে। কিন্তু ইফরাত বলবে না, কারণ এগুলো শোনার আগেই তো তাকে মেরে দফা-রফা করে দিয়েছে। আর একটা কথা, আমি তোমাকে ভালোবাসি, তাই নিজের ভালোবাসার জন্য আমি সব করতে পারি, সব, খুন করতেও, তাতে আমার হাত কাঁপবে না। খাওয়া শেষে ইফরাত বাসায় যাওয়ার কথা বলল। এই শরীর নিয়ে বাসায় যেতে পারবে না, আজকে এখানেই থাকো, তোমার বাবাকে আমি ফোন করে জানিয়ে দিব। না, আমার সমস্যা হবে না, আমি যেতে পারবো। পারবে না, কালকে বাসায় দিয়ে আসবো। সবকিছু আপনার কথা মতো হবে কেন? এতই যখন আমার জন্য দরদ, তাহলে মারছেন কেন আমাকে? আপনার কি একটুও দয়া মায়া নেই? সাইকোর মতো একজন মানুষকে কেউ এভাবে মারে? ইফরাতের কথা শেষ না হতেই অয়ন ঠাস করে একটা থাপ্পড় মারে ইফরাতকে। এমনিতেই দুর্বল শরীর, তার উপর থাপ্পড় খেয়ে ইফরাত বিছানা থেকে ফ্লোরে পড়ে যায়। তোমার সাহস কী করে হয় আমার সাথে শাউট করে কথা বলার? এত সাহস পাও কোথায়? আর একটা কথা বলবে, মুখে কস্টেপ মেরে লটকায় রাখবো। চিনো আমাকে তুমি? চুপচাপ শুয়ে থাকো, আজকে রাতে এখানেই থাকবে। অয়ন রুম থেকে বের হয়ে যায়। ইফরাত বিছানার নিচেই পড়ে আছে। বিছানায় ওঠার কোনো চেষ্টাই ইফরাত করে না। ইফরাতের অনেক কান্না পাচ্ছে। কেন যে তার জীবনে এই অত্যাচারী লোকটা এলো? কি পাপ করেছে জীবনে, যার জন্য আল্লাহ তাকে এর শাস্তি দিচ্ছে? অয়ন রুমে এসে দেখে ইফরাত ফ্লোরেই পড়ে আছে। সে ইফরাতকে ডাক দেয়। কি হয়েছে? ফ্লোরেই পড়ে আছো কেন? অয়ন স্পষ্ট দেখতে পাই ইফরাতের চোখ দুটো অসম্ভব লাল হয়ে আছে। ফ্লোরে ঘুমিয়ে আছো কেন? তো কোথায় ঘুমাবো? এত বড় বিছানা তোমার চোখে পড়ে না? উঠতে পারছি না, বিছানায় ওঠার শক্তি নেই। শক্তি নেই মানে? শক্তি কে নিছে? কি বলো এসব? শালা ডেভিলের বাচ্চা, রাক্ষস, সাইকো মুখপোড়া হনুমান আমাকে মেরে পুরো শরীর থেকে রক্ত শুষে নিয়েছে। এখন এমন ভাব করছে যেন কিছুই জানে না। ইফরাত মনে মনে বলল কথাগুলো। আমার শক্তি রাক্ষস ডেভিলে নিচ্ছে। মাথা কি গেছে তোমার? পাগল হয়ে গেছো নাকি? হ, আমার মাথা গেছে। আপনার সমস্যা? আমারই তো সমস্যা, আমার বইয়ের মাথা নষ্ট। এই সমস্যার সমাধান তো আমাকেই করতে হবে। আফটার অল আমার বইয়ের দায়িত্ব তো আমারই। হুম। দেখি, উঠো, বিছানায় যাও। পারবো না। তোমার সাথে কথা বলে কোনো লাভ নেই। অয়ন ইফরাতকে কোলে তুলে নিয়ে বিছানায় বসালো। তারপর বলল, জামাটা খুলো তোমার। ইফরাত অয়নের কথা শুনে আকাশ থেকে পড়ল। ভ্যাবাচাকা খেয়ে বলল, মানে কি বলছেন এসব? কি আবার? তোমার জামা খুলতে বলছি। আপনার মাথা ঠিক আছে? কি বলছেন এইসব? ভেবে কথা বলছেন তো? কানে কি কম শুনতে পাও নাকি? জামা খুলতে বলছি। কেন জামা খুলবো কেন? আপনার মতলব তো ভালো ঠেকছে না। আপনি এমনটা তো জানতাম না। জামা খুলতে বলছি কারণ পিঠে মলম লাগাবো। নেগেটিভ চিন্তা ভাবনা করো কেন, বেয়াদব মেয়ে? মলম লাগাতে হবে না। আপনি ভাবলেন কি করে আমি আপনার সামনে জামা খুলে থাকবো? ছি ছি, কখনোই না। আমার সামনে জামা খুলতে সমস্যা হলে ওয়াশরুমে গিয়ে খুলে আসো, যাও। যে লাউ সেই কদুই তো, কি লাভ এতে? যেই লাও সেই কদু না, দাঁড়াও তুমি। অয়ন ইফরাতকে একটা তোয়ালে এনে দেয়। জামা খুলে এই তোয়ালে দিয়ে শরীর ঢেকে ফেলবে। এবার যাও, দ্রুত এসো। তারপর বিছানায় এসে উপর হয়ে শুয়ে পড়বে। আমি আরেক দিকে তাকিয়ে মলম লাগাবো। এত কিছু করতে হবে না। আর আমি মলমও লাগাবো না, তোয়ালেও পরবো না। দেখো, আমার মেজাজ কিন্তু গরম করবা না, তাহলে সেটা তোমার জন্য সুখকর হবে না বলে দিলাম। তাই যা করতে বলছি তাই করো। রাগ দেখে অয়ন বলে। ইফরাত অয়নের কথা শুনে এবার একটু ভয় পেয়ে যায়। ইফরাত জানে এই লোকের কোনো বিশ্বাস নেই, যা বলবে তাই করবে। আবার মারতেও পারে, আবার মারলে হয়তো ইফরাত মরে যাবে। ইফরাত বলে, সব ঠিক আছে, কিন্তু একটা সমস্যা। কি সমস্যা? আপনার চোখ রুমাল দিয়ে বেঁধে মলম লাগাবেন, না হলে আমি মলম লাগাবো না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাই হবে। এবার যাও। এখন ধরেন, আমাকে ওয়াশরুমে দিয়ে আসেন।
অয়ন ইফরাতকে কোলে তুলে নিল। আজ তো একটা শুটকি মাছ, সামান্য মায়ের সহ্য করার শক্তি নেই। ইফরাত অয়নের কথা শুনে অনেক অবাক হয়। কি? এটা সামান্য মায়ের ছিল? তা নাকি বেশি মারছি নাকি? আপনার সাথে কথা বলে কোনো লাভ নেই। কথা বলতে বলছে কে? চুপ করে থাকো। অয়ন ইফরাতকে ওয়াশরুমে দিয়ে বাইরে দাঁড়িয়ে আছে। ইফরাত তার জামাটা খুলে তোয়ালে দিয়ে দেহ পেঁচিয়ে নিল। তোয়ালে দিয়ে দেহ পেঁচালো। ইফরাতের নিজের কাছে নিজেকে কেমন নগ্ন নগ্ন লাগছে। এভাবে অয়নের কাছে যেতে ইফরাতের লজ্জা লাগছে, কিন্তু তারপরও যেতে হবে ডেভিলটার কাছে। ইফরাত ওয়াশরুম থেকে বের হলে অয়ন তাকে আবার কোলে নিয়ে বিছানায় বসালো। তুমি উপর হয়ে শুয়ে থাকো, আমি রুমাল আর মলম নিয়ে আসি। অয়ন যাবার পর ইফরাত অয়নকে ইচ্ছামতো গালি দিল। শালা ডেভিল, রাক্ষস, হনুমান, হাতি থাপড়িয়ে তোর গালের 32টা দাঁত ফিনিশ করে দিব। তোকে কে বলেছে আমাকে অমানুষের মতো মারতে? আর এখন আসছে মলম লাগিয়ে দিতে, ভালোবাসা দেখাতে। তোকে লাথি দিয়ে আমি উগান্ডায় পাঠাবো, ওখানে ভিক্ষা করে খাস। অয়ন হাতে মলমও একটা রুমাল নিয়ে এলো। এসে ইফরাতের পাশে বসলো অয়ন। ইফরাত উপর হয়ে শুয়ে আছে। অয়ন রুমাল দিয়ে নিজের চোখ বেঁধে ফেলো। তারপর আস্তে আস্তে হাত দিয়ে ইফরাতের পিঠ থেকে তোয়ালে সরিয়ে এক পাশে রাখলো। অয়ন হাতে মলম নিয়ে ইফরাতের পিঠে হাত লাগাতেই ইফরাত কেঁপে উঠল। অয়ন ইফরাতের পিঠে মলম লাগিয়ে দিচ্ছে। ইফরাতের এখন কেমন কাতুকিতু লাগা শুরু করেছে। তারপরও এক অন্যরকম ভালো লাগা কাজ করছে ইফরাতের ভিতরে। অনেক স্পর্শ তার কাছে খারাপ লাগছে না, অথচ তার খারাপ লাগা উচিত। অয়ন ইফরাতের নগ্ন পিঠে মলম লাগিয়ে দাঁড়িয়ে যায়, চোখে এখনো রুমাল বাঁধা। তোয়ালে দিয়ে বা কাঁথা গায়ে দিয়ে শুয়ে পড়ো, জামা পরার দরকার নেই। জামা পরার দরকার নেই কেন? আমি কি নগ্ন হয়ে থাকবো আপনার সামনে? পাগল হয়ে গেছে নাকি? বেশি বুঝো কেন? তোমাকে কি বলছি আমার সামনে নগ্ন হয়ে থাকতে? আপনি তো বললেন জামা পরার দরকার নেই। হ্যাঁ বলছি, কারণ কারণ আমি এখন এই রুম থেকে চলে যাব, আর আসবো না আজকে। ও তাই বলুন, তাহলে ঠিক আছে। আমি আরো কি না কি ভাবছি। তুমি সবসময়ই নেগেটিভ ভাবো, বেয়াদব মেয়ে একটা। ওই, আপনি আমাকে বারবার বেয়াদব মেয়ে বলছেন কেন? আমি একবারও বলছি আমি নেগেটিভ চিন্তা করছি? আপনি নিজেই ভেবে নিলেন নিজের মতো। আপনি নেগেটিভ চিন্তা করেন। চুপ করো, বেশি কথা বলো তুমি। আমি যাই। যান যান, কে যেন তাকে বলছে আসতে। এই আমাকে একদম ভেঙচি দিবে না, মুখ ভেঙে দিব। আমার মুখ আমি যা ইচ্ছে তাই করব। আপনি বলার কে? আপনি কোন ক্ষেতের মোলা যে আমাকে বলতে আসছেন? যা তো এখন রুম থেকে। তুমি কিন্তু এখন বেশি বেশি করছো। ভাগ্যিস তোমার পিঠে সমস্যা, না হলে পিটিয়ে তোমাকে তক্তা বানিয়ে ফেলতাম। হ্যাঁ জানি জানি, আপনি ওই একটা কাজই পারেন, অন্য কিছু তো আর পারেন না। তাই নাকি? অয়ন ইফরাতের এই কথা শুনে ইফরাতের একদম কাছে চলে এলো। যতটা এলে একজনের সাথে আরেকজনের একটু দূরত্ব থাকে না। দেখাবো আমি আর কিছু পারি কিনা, দেখতে চাও? দেখুন, আপনি দূরে যান। আমার কেমন জানি লাগছে। অয়ন ইফরাতের থেকে সরে আসে। প্রেম পাচ্ছে বুঝি? অসহ্য, যান তো, ঘুমাবো। যাচ্ছি, তোমার সাথে থাকতে ভালো লাগছে না আমার। কে থাকতে বলছে আপনাকে? অয়ন চলে যায়। শালা ডেভিলকে কেমন রোমান্টিক রোমান্টিক লাগছে। কত রূপ যে ডেভিলের কে জানে। ইফরাত এসব ভাবতে ভাবতে ঘুমের দেশে হারিয়ে যায়। সকালবেলা অয়ন ডাইনিং টেবিলে বসে ইফরাতের জন্য অপেক্ষা করছে। বুয়াকে সে কখন পাঠিয়েছে ইফরাতকে ডেকে আনার জন্য, এখনো আসার নামগন্ধ নেই। কিছুক্ষণ পর ইফরাত আসলো। আসতে এতক্ষণ লাগে? কখন ডেকে পাঠিয়েছি? ইচ্ছে করে তো দেরি করি নাই, দেরি হয়ে গেছে। রাগ দেখানোর কি আছে? বসো, আর আমাকে নাস্তা সার্ভ করে দাও। আমি নাস্তা সার্ভ করব? হ্যাঁ, তুমি আমার নাস্তা সার্ভ করবে। পারবো না। আমি কি আপনার বউ নাকি যে নাস্তা সার্ভ করব? দুদিন পর অবশ্যই বউ হবে। অবশ্য এখনো আমি তোমাকে বউ মানি। আপনি মানলেও আমি মানি না। দেখো, তোমাকে মানতে হবে না, নাস্তা সার্ভ করতে বলছি, সো করো। ইফরাত অয়নকে নাস্তা সার্ভ করে দিয়েছে। দুজনেই নাস্তা সম্পূর্ণ করলো।
এখন বাসায় যাবে নাকি কলেজে যাবে? আজকে কলেজে যাব না, বাসায় যাব। আচ্ছা চলো। অয়ন ইফরাতকে নিয়ে বের হলো। গাড়িতে ওঠো। ইফরাত গিয়ে পিছনে বসলো। সামনে আসো, আমার পাশে বসো। আমি এখানেই ঠিক আছি। সামনে আসতে বলছি। এক কথা বারবার বলা পছন্দ করি না। পিছনে বসলে সমস্যা কি? সামনে বসলে সমস্যা কি? অয়নের চিৎকার শুনে ইফরাত সোজা গাড়ি থেকে নেমে অয়নের পাশে এসে বসে। ইফরাত অয়নের পাশে বসতেই অয়ন ইফরাতের গাল টিপে ধরে। সমস্যা কি তোমার? কথা শুনো না কেন আমার? কই শুনি তো। শুনলে বারবার বলতে হয় কেন তোমায়? আর বলতে হবে না। সত্যি তো? পাক্কা। এই তো আমার লক্ষ্মী বউ। অয়ন ইফরাতের গাল ছেড়ে দিয়ে ইফরাতের কপালে একটা চুমু খায়। সিট বেল্টটা বাঁধো। ইফরাত সিট বেল্টটা বাঁধতে চেষ্টা করে কিন্তু পারে না। সিট বেল্টটাও বাঁধতে জানো না? অয়ন ইফরাতের কাছে এসে সিট বেল্টটা বেঁধে দেয়। গাড়ি চলছে তার আপন গতিতে। অয়ন বারবার ইফরাতের দিকে তাকায়, সেদিকে ইফরাতের কোনো খেয়াল নেই। ইফরাত বাইরের দিকে তাকিয়ে আছে। দুজনেই চুপ, কেউ কোনো কথা বলছে না। নীরবতা ভাঙে অয়ন। ইফরাত, হুম তোমাকে যদি কেউ ডিস্টার্ব করে আমাকে জানাবা, বুঝছো? ইফরাত মনে মনে বলছে। আপনিই তো আমাকে ডিস্টার্ব করছেন, আপনার কথা কি আপনাকেই বলবো? আচ্ছা। গাড়ি এসে থামে ইফরাতের বাড়ির সামনে। এসে গেছি, নামো। হুম ইফরাত গাড়ি থেকে নেমে বাড়ির উদ্দেশ্যে হাঁটা ধরে। ইফরাত শোনো। অয়নের ডাকে ইফরাত থেমে যায়। অয়ন ইফরাতের কাছে এসে ইফরাতকে নিচের দিকে ফিরালো। ইফরাতের কপালে ছোট্ট একটা ভালোবাসার পরশ দিল। কালকে রাতের জন্য সরি। প্লিজ এমন কাজ করো না যেটা আমি দেখতে পারি না, যেটা আমার সহ্য হয় না। ইফরাত কথা না বাড়ি হাঁটা ধরে। আর হ্যাঁ শোনো, মোবাইল সাথে রাখবে। আমি অফিসে গিয়ে ফোন দিব, ফোন তুলতে যেন দেরি না হয়। হুম বাই, টেক কেয়ার। অয়ন অফিসে চলে আসে। নিজের কেবিনে বসে প্রথমে ইফরাতকে কল দেয়। প্রথমবার ফোন রিসিভ হয় না। ইফরাত ওয়াশরুম থেকে মাত্র গোসল করে বের হয়ে শুয়ে ফোনের রিংটোন বেজে অফ হয়ে যায়। ইফরাত তড়িঘড়ি করে ফোনের কাছে গিয়ে ফোন হাতে নেয়। হাতে নেওয়া মাত্রই আবার ফোন বেজে ওঠে। ইফরাত মনে মনে যেটা ভেবেছিল সেটাই সঠিক, ডেভিল রাক্ষসটার ফোন। ইফরাত তাড়াতাড়ি করে ফোনটা রিসিভ করে। হ্যালো। এতক্ষণ লাগে ফোন ধরতে? গোসল করে বের হলাম মাত্র। তুমি গোসল করছো? যেভাবে বলছেন যেন আমি কোনোদিন গোসল করি না। সেটা না। তাহলে এত অবাক হয়ে জিজ্ঞেস করছেন কেন? না, ভাবছি এই মুহূর্তে তোমাকে দেখতে কেমন লাগবে। এটা আবার কেমন কথা? ওইসব তুমি বুঝবে না। তুমি এই মুহূর্তে আমাকে তোমার কয়েকটা ফটো সেন্ড করো। হঠাৎ ফটো সেন্ড করব কেন? ফটো দিয়ে কি করবেন? ফটো দিয়ে কি করে জানো না তুমি? দেখবো তোমাকে। আমাকে কি কোনোদিন দেখেন নাই? কিছুক্ষণ আগেই তো আপনার সাথে ছিলাম। তুমি এত আনরোমান্টিক কেন? আমি আনরোম্যান্টিক, তাতে আপনার কি? ইফরাত, আমি কিন্তু অনেক রেগে যাচ্ছি। তুমি কিন্তু সকালে বলছো আমি একবার যাই বলবো তুমি তাই শুনবে। তখন তো ভয় বলে দিয়েছি। এখন ভয় লাগছে না? এখন ভয় লাগবে কেন? এখন কি আমি আপনার সাথে? আমার এখনও রাগ উঠে নাই। উঠলে তোমার জন্য ভালো হবে না। রাগ উঠলে গাড়ি নিয়ে এখনই তোমার কাছে চলে আসব। আর এখন যদি তোমার কাছে আসি তাহলে বুঝতে পারছো তোমার কি হাল হবে। আমাকে ভয় দেখাচ্ছেন আপনি? না তো সোনা লক্ষ্মী বউ আমার, তোমাকে কি আমি ভয় দেখাতে পারি বলো? ঢং। ফোন রাখেন, ফটো দিচ্ছি। খুব তাড়াতাড়ি দাও, 1 মিনিটও যেন দেরি না হয়। হুম ইফরাত ফোন কেটে ফটফট 2টা পিক তুলে অয়নকে সেন্ড করে। কিছুক্ষণ পর অয়ন আবার ফোন দেয়। জানো বউ, তোমাকে ফাটাফাটি লাগছে, ফুটন্ত তাজা গোলাপের মতো। আমি ক্রাশ খাইলাম তোমার ওপর। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করি? অবশ্যই করো।
আপনি আমাকে কেন পছন্দ করলেন? আমার সৌন্দর্যের জন্য? তুমি কি নিজেকে সুন্দরী মনে করো? নিজে না মনে করলেও অনেকে দাবি করে আমি মানে সুন্দরী। কিন্তু আমি মানি না। মানে? আসলে তুমি সুন্দরী নও, কিন্তু আমি আমার মনের চোখ দিয়ে তোমাকে দেখি বলেই তোমাকে আমার সুন্দর লাগে। ইফরাত মনে মনে বলে। শালা ডেভিলের বাচ্চা কইলটা কি? আমি নাকি সুন্দরী না? যদি আপনার মনের চোখ অন্ধ হয়ে যায়? মনের চোখ কখনো অন্ধ হয় না রে বউ। ও আচ্ছা। হ্যাঁ, ও তোমার চুল দেখলাম ভেজা। চুলগুলো তাড়াতাড়ি সুন্দর করে মুছে ফেলো, না হলে অসুখ হবে। এত ভালোবাসা কাকে দেখাচ্ছেন? কেন? আমার একমাত্র বউকে। আমি কিন্তু এখনো আপনার বউ হইনি। প্রতিদিন তোমাকে এক কথা বলা লাগে? হ্যাঁ, আমি তোমাকে বলছি না আমি তোমাকে বউ মানি। 2 দিন পর হোক আর 4 দিন পর হোক, তুমি অবশ্যই আমার বউ হবে। তুমি হচ্ছ আমার সম্পত্তি, অয়নের সম্পত্তি, আর অয়নের সম্পত্তিতে কেউ হাত দেওয়ার সাহস করে না। বুঝলাম, কিন্তু এই বউকে যে গতকাল রাতে মারলেন, একটিবারও আপনার ভালোবাসার বউয়ের প্রতি দরদ লাগেনি? অয়ন এখন ইফরাতের সাথে খুব শান্ত স্বরে কথা বলছে, তাই সিনা হুট করে প্রশ্নটা করে বসলো। না, আমার একটুও দরদ লাগেনি। তখন অনেক রাগ হয়েছে। ভাগ্য ভালো তোমাকে মেরে ফেলিনি। ওই ছেলে তোমার শরীরে হাত দেয়, অথচ তুমি কিছু বলছো না। তখন সব দরদ উধাও হয়ে গেল। ও আমার ফ্রেন্ড ছিল, আর ফ্রেন্ডরা একটু হাত ধরতেই পারে। এরকম ফ্রেন্ড থাকার কোনো প্রয়োজন নেই। যত পারো মেয়ে বন্ধু বানাও, সমস্যা নেই, কিন্তু ছেলে বন্ধু থাকা যাবে না। ছেলে বন্ধু থাকলে কি খেয়ে ফেলবে নাকি? শাট আপ। খেয়ে ফেলবে মানে কি? এটা কেমন ভাষা? থাপড়িয়ে তোমার গাল লাল করে দিব। বেয়াদব মেয়ে, ফোন রাখো। অয়ন ফোন কেটে দেয়। শালা ডেভিলের বাচ্চা রাক্ষস, আমি কি তোরে ফোন দিচ্ছি? শালা কথায় কথায় শুধু আমাকে ধমক দিবে। মন চাই এক লাথি দিয়ে উগান্ডায় পাঠিয়ে দিই। অয়নকে ইচ্ছে মতো ছেড়ে ইফরাত শান্ত হয়। ইফরাত আগের কথা ভাবতে থাকে। ইফরাত জানতই না যে অয়ন ওর দূর সম্পর্কের কাজিন হয়। আগে কখনো দেখেনি। ওদের দেখাটা খুব অদ্ভুতভাবেই হয়েছিল। সেদিন সন্ধ্যায় খুব বৃষ্টি হচ্ছিল। অয়ন গাড়ি নিয়ে অফিস থেকে ফেরার পথে দেখে একটা মেয়েকে ধরে কয়েকটা ছেলে টানাটানি করছে। অয়ন গাড়ির হর্ন বাজায়। গাড়ির হর্ন শুনে মেয়েটি সাহায্যের জন্য চিৎকার করে। প্লিজ আমাকে বাঁচান এদের হাত থেকে, প্লিজ সাহায্য করুন। মেয়েটির চিৎকার শুনে অয়ন শরীরের উপর রেনকোট চাপিয়ে গাড়ি থেকে বের হয়। এতজন ছেলে মিলে একটা মেয়েকে টানাটানি করে খুব বীরত্ব দেখানো হচ্ছে। ছেলেগুলোর কারোর কণ্ঠ শুনে সেদিকে তাকায়, তারপর বলে, সেটা কি তোকে বলতে হবে? যা নিজের কাজ কর, আমাদের কাজে নাক গলাতে আসবি না। আমি তো আমার কাজ করতেই আসলাম, মেয়েটাকে ছেড়ে দিয়ে চলে যা। দেখ, বেশি হিরোগিরি দেখাতে আসিস না, মেরে মাটি চাপা দিয়ে দিব। হাসালি, তোদের মতো মশা মাছি আমাকে মারবে? হাউ ফানি ইয়ার। তোদেরকে আরেকবার বলছি, ওকে ছেড়ে দে। তোদের মতো মশা মাছিকে মেরে আমি আমার সময় নষ্ট করতে চাই না। এই যা তো, শালা বেশি কথা বলে, মুখ বন্ধ করে দিয়ে আয়। দুইটা ছেলে এসে অয়নের সামনে দাঁড়ালো। অয়ন ওদের সুযোগ না দিয়ে এলো পাথারি কিলঘুষি লাথি মেরে অজ্ঞান করে ফেল। বাকি ছেলেগুলো আশঙ্কিক ঘটনায় হতভম্ব হয়ে যায়। তারা মেয়েটাকে ছেড়ে এক দৌড়ে পালিয়ে যায়। অয়ন মেয়েটার কাছে এসে গালে ঠাস করে একটা থাপ্পড় মেরে দেয়। দেখে তো ভালো ঘরের মেয়েই মনে হয়। সন্ধ্যায় এই বৃষ্টির ভিতরে বাইরে কাজ কি? অয়নের ধমকে মেয়েটা কেঁপে ওঠে। মেয়েটি গালে হাত দিয়ে কান্না করছে, কিন্তু অয়নের তাতে ভ্রুক্ষেপ নেই। কি হলো? কি জিজ্ঞেস করছি? আমি সন্ধ্যায় টিউশনি করে ফিরছিলাম। হঠাৎ বৃষ্টি শুরু হওয়ায় আশ্রয়ের জন্য একটা ছাউনির নিচে দাঁড়ালাম। হঠাৎ করে কোথা থেকে ছেলেগুলো এসে আমাকে টেস্ট করা শুরু করছিল। তাদের হাত থেকে রেহাই পেতেই আমি দৌড় দিলাম এই দিকে। ছেলেগুলো দৌড় দিল আমার পিছনে। তারপর এখানে এসে আমাকে ধরে ফেললো। তারপর তো আপনি। তোমাকে সন্ধ্যায় কেন টিউশন করাতে হবে? যুবতী একটা মেয়ে, বিপদের ভয় নেই? আর করবো না টিউশনি। গাড়িতে ওঠো, বাসায় নামিয়ে দিচ্ছি। মেয়েটি কথা পারল না। অয়নের সাথে গাড়িতে উঠে পড়ল। অয়ন খেয়াল করলো মেয়েটা কাঁপছে।
অয়ন তার জ্যাকেটটা মেয়েটাকে পরিয়ে দিল। নাম কি তোমার? মেয়েটি অন্যমনস্ক হয়ে বাইরের দিকে তাকিয়ে আছে। অয়নের কথা তার কানে পৌঁছলো কিনা কে জানে। এই মেয়ে, নাম কি তোমার? অয়নের ধমক শুনে মেয়েটি মনে মনে ভাবে, লোকটা এত রাগী কেন? কথায় কথায় ধমকের উপর রাখে, পুরো ডেভিল একটা। ইফরাত আমার নাম। ইফরাত ভাবছে প্রথম দিনই আমার গালে থাপ্পড় মেরে হুঁশিয়ার করে দিল। ইফরাত, তোমার জীবনে কাল হয়ে আমি আসছি। বাবার ডাকে ইফরাত ভাবনা থেকে বেরিয়ে আসে। দুপুরবেলা অয়ন ইফরাতকে কল দেয়। কোথায় তুমি? বাজারে আসছি বাবার জন্য ওষুধ আনতে। তুমি কেন গেলে? আমাকে বলতে। আমার বাবার জন্য ওষুধ আনতেও এখন আপনাকে বলতে হবে? সেটা না, তোমাকে যদি কেউ কিডন্যাপ করে নিয়ে যায় তখন আমার কি হবে? ইফরাত অয়নের কথা শুনে হাসল। মানুষটা সম্পর্কে তার অনেক কিছু জানার আছে এখনো। মানুষটাকে সে বুঝতে পারে না। আমি কি বাচ্চা নাকি যে আমাকে কিডন্যাপ করবে? তুমি যে সুন্দরী তাই ভয় হয়। সকালে আপনি বললেন আমি সুন্দর না, আপনি মনের চোখ দিয়ে দেখেন তাই সুন্দর আমি। এখন স্বীকার করলেন আমি সুন্দর? ওই হলো একই কথা, সবাই যদি আবার মনের চোখ দিয়ে দেখে ফেলে তাই। দেখবে না? আচ্ছা রাখি। আচ্ছা, বাসায় গিয়ে ফোন দিও। ইফরাত ওষুধ নিয়ে ফেরার সময় খেয়াল করলো কয়েকটা ছেলে তাকে ফলো করছে। ইফরাত পিছনে তাকালো। ছেলেগুলো এমনভাবে ধরে যেন কিছুই জানে না। ইফরাত তাড়াতাড়ি করে হেঁটে বাসায় চলে আসে। ইফরাত অনেকটা ভয় পেয়ে যায়। বিকেলে ইফরাত ঘুম থেকে উঠে দেখে অয়ন তার সামনে বসে আছে। ইফরাত ভূত দেখার মতো চমকে লাফ দিয়ে ওঠে। আপনি এখানে? তোমাকে দুপুরে কি বলেছিলাম? কি বলেছিলেন? বাসায় এসে ফোন দিতে বলেছিলাম। ও, মনে ছিল না। কি মনে থাকে তোমার? কতবার কল দিয়েছি, সেই খেয়াল আছে তোমার? কল দিলে আমি শুনতে পাইনি কেন? মোবাইল সাইলেন্ট করে হাতির মতো ঘুমালে শুনতে পাবে কি করে? আপনি আমাকে অপমান করছেন কেন? আমি কি হাতির মতো ঘুমাই নাকি? হাতির মতোই তুমি ঘুমাও। থাপড়িয়ে গাল ফাটিয়ে দেব, আবার মুখে মুখে তর্ক করো। সরি, আর এমন হবে না। মাথা নিচু করে বাচ্চাদের মতো বলল ইফরাত। অয়ন এটা দেখে হেসে ফেল, কিন্তু তা ইফরাতের আড়ালে। আমি এখন অনেক রেগে আছি, সরি বললে রাগ কমবে না। তাহলে কিভাবে রাগ কমবে? যা বলবো শুনবে তো? হুম। আমার গালে চুমু দিতে হবে। কি? ইফরাত মাথা নিচু থেকে উপরে তুলে অয়নের দিকে তাকায়। কি না জি? রাজি হলে ভালো, না হলে? না হলে কি কি করবেন? সেটা আমার থেকে তুমি ভালো করে জানো। তোমার কাছে দুটো অপশন, এক হয় মার খাবে, দুই নয়তো আমাকে চুমু খাবে। একটাও চাই না আমি। আমাকে ভালো করে চিনো লক্ষ্মী বউ, একটা তোমাকে চুজ করতেই হবে। 1 থেকে 5 পর্যন্ত গুনবো, এর ভিতরে যদি আমার গালে তোমার ওই মিষ্টি ঠোঁটের চুমু পড়ে তাহলে তুমি মার খাওয়ার থেকে বেঁচে যাবে ডার্লিং। আপনি কিন্তু এভাবে আমাকে প্রতিদিন অত্যাচার করতে পারেন না। আমি সব পারি, বুঝছো? এখন গোনা শুরু করি। 1, 2। এই ডিভিলের বাচ্চা সাইকো এত লুচু হওয়া শিখছে কার থেকে? লুচু তো মাস্টার ডিগ্রি করবে মনে হয়, বেয়াদব। 3, 4, পা। শুনুন, আমি রাজি, চুমু দিব। এই তো আমার লক্ষ্মী বউ। অয়ন ইফরাতের কাছে এসে ইফরাতের দিকে নিজের গাল বাড়িয়ে দিল। ওয়েট ওয়েট, কি? তোমার 2 হাত দিয়ে আমার মাথার পেছনে ধরে তারপর গালে চুমু দিবে। আচ্ছা। ইফরাত অয়নের মাথার পিছনে হাত দিয়ে অয়নের গালে ছোট্ট করে একটা চুমু দেয়। এইবার এই গালে। ইফরাত এবার অয়নের আরেক গালে চুমু খায়। এতটা ভালো লাগেনি, তারপরে দিয়েছো, আই এম হ্যাপি। আসি তাহলে। অয়ন দরজার কাছে গিয়ে আবার ইফরাতের কাছে ফিরে এলো। তা দেখে ইফরাত, এই শুনুন, আমি আর কোনো চুমু খেতে পারবো না, আমার পরে ডায়রিয়া হয়ে যাবে। অয়ন কিছু না বলে ইফরাতকে ধরে ইফরাতের গালে ডিপ করে একটা চুমু খায়। তুমি আমাকে চুমু দিয়েছো, আমি দেব না
তা কী করে হয়? বিকজ আমি কারো ঋণ রাখি না। আর হ্যাঁ, ওড়না ছাড়া তোমাকে দেখতে খুবই সেক্সি লাগে। মন চাই স্ট্রবেরি চকলেটের মতো তোমাকে খেয়ে ফেলি। অয়ন চলে যায়। ইফরাত অবাক হয়ে যায় অয়নের কথা শুনে, তারপর নিজের দিকে তাকায়। হ্যাঁ, তার শরীরে ওড়না নেই, ঘুমানোর সময় একপাশে ফেলে রেখেছে। ওড়না দেওয়ার কথা তার মনেই ছিল না। ইফরাত রেখে গজগজ করতে থাকে। শালা ডেভিল, তোরে ভালো মনে করছিলাম, কিন্তু তুই তো ভালো না। লুচ্চা তুই, তোর নজর খারাপ। আর কি কথা তার, আমাকে নাকি খেয়ে ফেলবে স্ট্রবেরির মতো। আমি তো আগেই কইছি শালার পুত রাক্ষস একটা, খেয়ে ফেলতেও পারে। ইফরাত আজকে কলেজে যাবার জন্য রওনা দিয়েছে। ইফরাত রিকশায় করে যাচ্ছে। ইফরাত আজকেও খেয়াল করলো সেদিনকার ছেলেগুলো আজকেও তাকে ফলো করছে। ইফরাত রিক্সাওয়ালা মামাকে রিক্সা তাড়াতাড়ি চালাতে বলল। ইফরাত তাড়াতাড়ি কলেজে এসে কলেজের গেট দিয়ে ভিতরে চলে গেল। ইফরাত ক্লাসগুলো করে বান্ধবীদের সাথে ক্যান্টিনে গেল। ইফরাত, সেদিন অয়ন ভাইয়া বাড়িতে নিয়ে তোকে কি করছে রে? কি করবে? না, দেখলাম যে রেগেছিল সেদিন। ফাহাদকেও যে মাইর দিছে। আমারে কি করবে? কিছুই করে নাই। তোদের সামনে রাগ দেখাইছে। বাড়িতে সে কি ভদ্র ছেলে। তাই? শোন না, বাড়িতে আমাকে নিয়ে কি করলো জানিস? কি করলো? আমার পা দুটো চেপে ধরলো। কি? তারপর? তারপর বলল, প্লিজ ইফরাত, তুমি ছেলেদের সাথে কথা বলিও না। তুমি যদি ছেলেদের সাথে কথা বলো, আমি হারপিক খেয়ে সুইসাইড করব। ইফরাতের কথা শুনে তার সব বান্ধবীরা অবাক হয়ে গেল। সত্যি এইসব বলছে? তাহলে আর বলছি কি? তখন তুই কি বললি? আমি ভাই এইসব আত্মহত্যার মধ্যে নাই। আমি বললাম ঠিক আছে, কোনো ছেলের সাথে আর কথা বলবো না। বাপ্পা ইফরাত, তুই তো কামাল করে দিলি। ইয়েস, আমি বস, অয়নের বস। সবাইকে দেখানোর জন্য ইফরাত গর্বের হাসি দিল। ইফরাত তার বান্ধবীদের মুখগুলো দেখে অনেক খুশি হলো, কারণ তারা ইফরাতের কথা বিশ্বাস করেছে। এভাবেই কিছুক্ষণ হাসি তামাশা করে ইফরাত বাড়িতে যাওয়ার জন্য রওনা হয়। ইফরাত একটা রিক্সা ডাক দেয়। কিছু দূর যাবার পর কিছু ছেলে এসে ইফরাতের পথ আটকায়। ইফরাতের ছেলেগুলোকে চিনতে একটু বেগ পেতে হয়নি, এরাই তাকে রোজ ফলো করে। কি সমস্যা কি আপনাদের? রিক্সা থামালেন কেন? সমস্যা আপনি? মানে বুঝলাম না। এত মানে বুঝতে হবে না, আসল কথায় আসি। আমার আপনাকে পছন্দ হয়েছে, আমি আপনাকে ভালোবাসি। আই লাভ ইউ। দেখুন, এইসব বলে লাভ নাই, আমার বয়ফ্রেন্ড আছে। বয়ফ্রেন্ড তো থাকবেই। যদি বলতেন বিএফ নেই, তাহলে ভাবতাম আপনি একটা পাগল, আপনার সমস্যা আছে। কি আবল তাবল বলছেন? আপনার মতো সুন্দরী মেয়েদের অবশ্যই বিএফ থাকে, তাতে আমার নো সমস্যা। ওটা আজ থেকে বাদ। আজ থেকে আমি আপনার বয়ফ্রেন্ড। মামা জানতো লোকটা আসতো একটা বদ্ধ পাগল। ইফরাত রিক্সা করে চলে আসে। ছেলেটার কথা ইফরাত স্পষ্ট শুনতে পায়। ছেলেটা বলছে, এই পাগল সব সময় তোমার পিছু নেবে। ইফরাত বাড়িতে এসে ভাবছে এই ছেলেটার কথা অয়নকে জানাবে কিনা। আজ থাক, আর কখনো ডিস্টার্ব করলে জানাবো। ইফরাতের হঠাৎ খেয়াল হলো ডেভিলটা আজকে একটাও তাকে কল করেনি। ইফরাত অবাক হয়ে যায় যে ডেভিলটা ঘন্টায় ঘন্টায় তাকে কল দিয়ে বিরক্ত করে। সে আজকে দুপুর হয়ে গেছে, এখনো কল দেয়নি। ভালোই হয়েছে কল দেয়নি। আমি কেন ওই ডেভিলটার কথা ভাবছি? ইফরাত মনে মনে বলে। ইফরাত, তোর মাথা গেছে, ডাক্তারের কাছে যা। ইফরাত ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে একটা ঘুম দেয়। ফোনের রিংটোনের শব্দে ইফরাতের ঘুম ভাঙল। হ্যালো, কে? আমি তোমার নতুন বয়ফ্রেন্ড। মাথা গেছে, কে রে ভাই তুই? আজকে যে তোমাকে ভালোবাসি বললাম। ওই বদ্ধ পাগল, রাখেন ফোন। ইফরাত ফোন কেটে ব্ল্যাকলিস্টে ফেলে দেয় নাম্বারটি। রাত 10টা বাজে। ইফরাতের ফোনে কল আসে। অয়ন ফোন দিয়েছে। ইফরাত ফোন রিসিভ করে। হ্যালো ইফরাত, কেমন আছো? ভালো আছি। কি করো? ঘুমাতে যাচ্ছি। খাওয়া হয়েছে? হুম। এত বেয়াদব কেন তুমি? আদব কায়দা কিচ্ছু নেই, ব্যাককল একটা। কেন? আমি আবার কি করলাম? কি করছো তাই না? একবার আমারে জিগাইছো ভালো আছে কি না, খাইছি কি না? নো ইন্টারেস্ট। তোমার ভাব ছুটামো আমি, শুধু একবার সামনে পাইয়া লই।
আমি ভয় পাচ্ছি। তোমার অনেক সাহস বেড়ে গেছে আজকাল। আমি কি একবারও বলছি আমার সাহস বেড়ে গেছে? তোমার কথা শুনে তো মনে হয় তোমার সাহস বেড়ে গেছে। আমি কিছু বলবো না। কেন? কিছু বললে তো আবার বলবেন আমার সাহস বেড়ে গেছে। ও আচ্ছা, তাহলে রাখি, বাই। এত তাড়াতাড়ি ফোন রেখে দিবেন? তাহলে কি করব? কথা বলতে ইচ্ছে হয় নাকি? না, বাই। ওকে। অয়ন কেটে দেয়। ইফরাত ভাবে, কি রে ভাই, ডেভিলটা আজকে এত ভালো কেমনে হলো? তাতে আমার কি? পরদিন আবার ছেলেগুলো ইফরাতের পথ আটকায়। কি সমস্যা? আপনি আবার আসছেন? আমি তো আসবো, আর কে আসবে শুনি? রাতুল ছেলেটা হঠাৎ করে ইফরাতের হাত ধরে। হাত ধরছেন কেন? ছাড়েন আমাকে। হাত ধরেছি ধরে রাখার জন্য, ছাড়ার জন্য নয়। দেখুন, আমি কিন্তু চিৎকার করব। সেই সুযোগ তোমাকে দিব না। মানে? হঠাৎ করে দুইটা ছেলে এসে ইফরাতের দুই হাত ধরে। অন্য একটা ছেলে রুমাল দিয়ে তার মুখ বেঁধে ফেলে। এমন সময় কেউ একজন পিছন থেকে বলে ওঠে, আমি কি আপনাদের সাথে জয়েন হতে পারি? কারো কণ্ঠ শুনে ছেলেগুলো পিছনে তাকায়। মানে? আমি কি আপনাদের সাথে জয়েন হতে পারি? ভাইরে ভাই, কে তুমি? ইন্সপেক্টর আয়ান মাহমুদ। একটা কার্ড দেখিয়ে তাকালো ওদের দিকে। তখনই রাতুল বলে, ওরে বাবারে, পুলিশ! এই কথাগুলো বলে ছেলেগুলো দৌড়ে পালালো। আয়ান ইফরাতের কাছে আসে। ওরা কারা, চিনেন? না, চিনি না। প্রতিদিনই আমাকে ডিস্টার্ব করে। আজকে যদি আপনি না থাকতেন তাহলে যে কি হতো। ডোন্ট ওয়ারি, এইসব নিয়ে আর টেনশন করার দরকার নাই। মনে হয় না এরা আপনাকে আর ডিস্টার্ব করবে। যদি করে? আমি আছি তো। মানে? আয়ান থতমত খায়। নিজেকে সামাল দিয়ে বলে, না, কিছু না। আচ্ছা, আপনি কি সত্যি পুলিশ? আরে না, কি? তাহলে কার্ড দেখালেন যে? এটা এটিএম কার্ড ছিল। ওরা ঠিক মতো লক্ষ্য না করেই দৌড়ে পালালো। ওরে চিটার! দুজনেই হেসে উঠল। নাম কি আপনার? আমি ইফরাত। খুব সুন্দর নাম তো। ধন্যবাদ। আমার নাম? ইফরাত আয়ানের মুখের কথা কেড়ে নিয়ে বলে, জানি আয়ান মাহমুদ। ওহো, আমি তো তখন বলে দিয়েছি। হ্যাঁ। ইফরাত হেসে ওঠে। আয়ান তার হাসি দেখে বলে, আপনার হাসিটা অনেক সুন্দর। পাম দিয়েন না। বেশি পাম দিব না, অল্প দিব। বেশি না দিয়ে অল্প কেন? বেশি দিলে ফেটে যেতে পারেন। আয়ান এই কথা বলে হেসে দেয়। ইফরাতও হাসে। তার মানে আপনি সত্যি আমাকে পাম দিচ্ছেন? আপনার কি মনে হয়? আমার তো তাই মনে হয়। তাহলে তাই ধরে নিন। আপনি না একটা... কি? কিছু না। হা হা, বাই দা ওয়ে, আপনি কোথায় যাবেন? বাসায়। নামিয়ে দিই আপনাকে, চলেন। আপনি এমনিতেও আমার যে উপকার করেছেন আমি ঋণী থাকবো। আর কিছু করতে হবে না, প্লিজ। ওকে। ইফরাত সেখান থেকে চলে গেল। আয়ান তার মাকে কল দেয়। তার মা রিসিভ করতেই আয়ান বলে, আম্মা গো, তোমার ছেলের বউ এবার পাওয়া গেছে। তোমার ছেলের কপাল মনে হয় আবার খুললো। আমি বাসায় আসতেছি, দুজনে লুঙ্গি ডান্স দিব। আজ 5 দিন হলো অয়ন দেশের বাইরে। বিজনেসের কাজে তাকে দেশের বাইরে যেতে হলো। এখন তার সাথে ইফরাতের ঠিকমতো কথা হয় না, অনেক বিজি থাকে অয়ন। এরই ভিতরে একদিন আননোন নাম্বার থেকে ইফরাতের নাম্বারে কল আসে। ইফরাত রিসিভ করে। হ্যালো। হ্যালো জানু, কেমন আছো? ইফরাতের ছেলেটার কণ্ঠ চিনতে পায়। ওই শালা। ইফরাত মনে মনে ভাবে, না, এইসব গালি এরে দিমু না। এইসব গালি ডেভিলের জন্য তোলা রাখছি। তারপর বলে, আরে ভাই, তোরে না সেদিন পুলিশে দৌড়ানি দিছে? আক্কেল হয় নাই তোর? হা হা, সেদিন ওই সারা ভুয়া পুলিশ আমাদের বোকা বানিয়েছে। আমার চাচারে জিজ্ঞাসা করছিলাম, আয়ন মাহমুদ নামে কোনো ইন্সপেক্টরকে তারা চিনেও না। কি? সেদিন বেঁচে গেলে নেক্সট টাইম যেদিন আমার সামনে পড়বে সেদিন তোমাকে ছাড়বো না জানো, অনেক ভালোবাসবো।
ইফরাত ঠুস করে কলটা কেটে নাম্বার ব্ল্যাকলিস্টে ফেলে দেয়। ইফরাতের এখন খুব ভয় লাগছে, অনেক ভয়। তার হাত পা কাঁপছে আসন্ন বিপদের আশঙ্কায়। ইফরাতের এখন একজনের কথা খুব মনে পড়ছে। হ্যাঁ, ডেভিলটাকে এই মুহূর্তে সে অনেক মিস করছে, কিন্তু ডেভিলটা তো দেশে নাই, কাকে জানাবে এই কথা? পরক্ষণেই আয়নের কথা মনে পড়ল। হ্যাঁ, আয়নের সাথে ইফরাতের এখন অনেক বেশি ভাব হয়ে গেছে। কিভাবে জানি আয়ন ইফরাতের নাম্বার জোগাড় করে কল দেয়। সেই থেকে তাদের ভাব বিনিময়। 2 দিন পর ইফরাত কলেজ গেট দিয়ে বের হয়ে দেখে আয়ন গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। ইফরাত ভাবে এই সুযোগ ছেলেটার কথা আয়নকে বলে দিবে। হাই ইফরাত। আপনি এখানে? ইয়েস, আমি। চলো আজকে কোথাও ঘুরতে যাই। না, বাড়িতে যেতে হবে। আপনার সাথে কিছু কথা আছে আমার। বাড়িতে তো প্রতিদিনই যাও, আজকে না হয় একটু ঘুরতে যাবে, তখন তোমার কথা শোনা যাবে। কিন্তু প্লিজ ইফরাত। আচ্ছা ঠিক আছে। ধন্যবাদ, গাড়িতে উঠো। ইফরাত গিয়ে আয়নের পাশে বসলো। আয়ন গাড়ি নিয়ে একটা নদীর পাশে থামালো। দুজনে গাড়ি থেকে নেমে একটা গাছের নিচে নদীর এক পাশে বসলো। বসো, আমি আসতেছি। কোথায় যান? 1 মিনিট, আসতেছি। আচ্ছা। কিছুক্ষণ পর ইফরাত, আয়নের কণ্ঠ শুনে ইফরাত পিছনে তাকালো। তোমার জন্য। ওয়াও, এতগুলো গোলাপ ফুল আমার জন্য? হ্যাঁ, তোমার জন্য। ইফরাত গোলাপ ফুলগুলো হাতে নিলে। ধন্যবাদ। আমিও ধন্যবাদ দিই। কি বলো? কারো কণ্ঠ শুনে ইফরাত আয়ন দুজনেই তাদের দিকে তাকালো। ইফরাত তাকে দেখে অজ্ঞান হয়ে যাবে অবস্থা। ইফরাতের কাঁপাকাঁপি শুরু হয়ে গেল। ইফরাতের শরীরের তাপমাত্রা হঠাৎ করে বেড়ে গেল। কে ভাই আপনি? অয়ন আয়নের কথা পাত্তা না দিয়ে ইফরাতের কাছে গেল। ওনার ফুলগুলো সুন্দর মতো ওনার হাতে দিয়ে দাও। ইফরাত অয়নের চোখের দিকে তাকিয়ে আয়নের দিকে ফুলগুলো বাড়িয়ে দিয়ে অজ্ঞান হয়ে গেল। আয়ন হতভম্ব। অয়ন ইফরাতকে তাড়াতাড়ি করে কোলে তুলে নিল। অয়ন ইফরাতকে কোলে নিয়ে চলে যাচ্ছে। আয়ন এসে অয়নের পথ আটকায়। এই যে ভাই, হু আর ইউ? সামনে থেকে সরে দাঁড়ান, না হলে আপনাকে হোয়ার ইউ মানে বুঝিয়ে দেব। আপনি আমাকে থ্রেট দিচ্ছেন? অয়ন ইফরাতকে কোল থেকে মাটিতে শোয়ায়। ঝড়ের গতিতে এসে আয়নের শার্টের কলার চেপে ধরে। সেদিন ইফরাতকে কিছু বদমাশের হাত থেকে বাঁচিয়েছিস, তাই তোকে আজ কিছু করলাম না। না হলে তোকে এখানেই মাটি চাপা দিয়ে দিতাম। তুই আমার ইফরাতের সাথে টাইম স্পেন্ড করস, তাকে ফুল দিস, এর পরিণাম খুব ভয়াবহ হতো। অয়ন আয়নের কলার ছেড়ে দিয়ে ইফরাতকে কোলে নিয়ে হাঁটা ধরল। আর এদিকে আয়ন এসব কথা শুনে হতবাক হয়ে যায়। আমার ইফরাত বলতে উনি কি বুঝিয়েছে? আমার মাথায় কিছু ঢুকছে না। অয়ন থেমে গিয়ে আয়নের উদ্দেশ্যে বলে, আর হ্যাঁ, নেক্সট টাইম আমার বউয়ের আশেপাশে যেন না দেখি। আয়ন আকাশ থেকে পড়ে। কি হৌ, ভাগ্যিস প্রপোজটা করি নাই, না হলে বড় ধরনের ছেঁকা খেতাম। ই নিয়ে তাহলে 7টা হতো। আমার আবারও আলিফ শামসুবাইয়ের বিরোহী গান শুনতে হতো। ও আম্মা গো, এবারও তোমার ছেলের বউ হলো না জোগাড়। আর নিজে নিজেই এইসব ভিবি করছে। পরক্ষণে আবার তার মনে পড়ে, আমার কেন জানি মনে হয় আমি ছেঁকা খাইছি। মনের ছেঁকাই তো বড় ছেঁকা। অয়ন ইফরাতকে গাড়িতে তার কাঁধে হেলান দিয়ে বসে খুব দ্রুত ড্রাইভিং করে। আজকে ইফরাতের এসপার নয় ওসপার করে ছাড়বে। অয়ন বাড়িতে এসে ইফরাতকে কোলে তুলে রুমে নিয়ে বিছানায় শোয়ায়। তারপর এক গ্লাস পানি এনে ইফরাতের মুখে ছুঁড়ে মারে। ইফরাত ধরফড়িয়ে ওঠে। সে চারিদিকে তাকায়, সে কোথায়। পরক্ষণে তার কিছুক্ষণ আগের ঘটনা মনে পড়ে। ইফরাত আবার ভয়ে কাঁপছে। ডেভিলটা কোথায়? ইফরাত সামনে তাকিয়ে দেখে ডেভিলটা সোফায় বসে তার দিকেই তাকিয়ে আছে। আল্লাহ, ডেভিলটা কি শান্তভাবে বসে আছে। কখন জানি আমার উপর ঘূর্ণিঝড় ভূমিকম্প শুরু হয়ে যায়। আল্লাহ, এবারের মতো বাঁচাই দাও। আর জীবনে ডেভিলের কথা অমান্য করব না। অয়ন খুব শান্তভাবে বলে, কি মনে করেছ আমি তোমার খোঁজ খবর রাখি না? তুমি কি করো, কার সাথে কোথায় যাও, কিচ্ছু জানি না? তাহলে তুমি খুব বড় ভুল করে ফেলেছ। এখন বলো তো, তোমাকে কি শাস্তি দেওয়া যায়? ইফরাত শাস্তির কথা শুনে কেঁপে ওঠে।
তারপর মাথা নত করে বলে, এবারের মতো মাফ করে দেওয়া যায় না? অয়ন কথা বলে না। চলো আমার সাথে, কোথায়? গেলেই দেখতে পাবে। অয়ন ইফরাতের কাছে এসে ইফরাতের হাত ধরে হাঁটা ধরে। বাইরে এসে গাড়িতে ওঠে। ইফরাতের অনেক কিছু জিজ্ঞাসা করতে ইচ্ছে করছে, কিন্তু ভয়ে মুখ দিয়ে কথা বের হচ্ছে না। অয়ন ইফরাতকে নিয়ে একটা কাজী অফিসে এলো। ইফরাত কাজী অফিস দেখে অবাক হয়ে যায়। এখানে আনছেন কেন? আজকে আমরা বিয়ে করব। মানে কি এসবের? একদম মুখে মুখে কথা বলবে না। বিয়ে করব আমরা, এটাই শেষ কথা। এরপরেও যদি মুখ দিয়ে বেশি কথা বের হয়, আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। কিন্তু বাবা, তোমার বাবাকে জানিয়েছি আমি। এভাবে হঠাৎ বিয়ে না করলে হয় না? মেজাজটা ঠান্ডা রাখার চেষ্টা করতেছি, প্লিজ আমাকে রাগাস না। ইফরাত চুপ হয়ে যায়, আর কথা পারে না। সব নিয়ম নীতি মেনে ইফরাত আর অয়নের বিয়ে হয়ে যায়। অয়ন ইফরাতকে বাসায় এনে বিছানায় ছুঁড়ে ফেলে। অয়ন নিজের শার্ট খুলে নিচে ফেলে দেয়। এই কি করছেন? কি করছেন আপনি? কোথায় কি করলাম? শার্ট খুলছেন কেন? আমার ইচ্ছা, আমি খুলছি। অয়ন ইফরাতের দিকে এগিয়ে আসে। আমার দিকে এগিয়ে আসছেন কেন? অয়ন ইফরাতের কাছে এসে ইফরাতকে জাপটিয়ে ধরে কানে কানে ফিস ফিস করে বলে, আজকে তোমাকে ভালোবাসতে চাই, প্লিজ আমাকে বাধা দেওয়ার চেষ্টা করো না। ইফরাত আয়নের কথা শুনে কেঁপে ওঠে। ডেভিলটার এইমাত্র বলা কথা তার পুরো দেহে শিরশির অনুভূতি সৃষ্টি করছে। ইফরাত বুঝতে পারছে না তার কি বলা উচিত। অয়ন ইফরাতের ঠোঁটের দিকে তাকিয়ে আছে। ইয়োর লিপস সো বিউটিফুল, আই লাভ ইট। অয়ন ইফরাতের ঠোঁট জয়ে নিজের ঠোঁট জোড়া মিশিয়ে দেয়। ইফরাতের দেহ কেঁপে ওঠে, শিরা উপশিরায় শিরশির শুরু হয়ে যায়। ইফরাত শান্ত থাকে, অয়নকে বাধা দেয় না, বাধা দেওয়ার চেষ্টা করে না। সে জানে বাধা দিয়েও লাভ হবে না। অয়ন ইফরাতের ঠোঁট জোড়া ছেড়ে দেয়। ইফরাত নিচের দিকে তাকিয়ে আছে। অয়ন ইফরাতকে বিছানায় শোয়ে। আজকে মনে হয় অয়নের কানে ফিস ফিস করে কথা বলার রোগ হয়েছে। ইফরাতের কানে আবার ফিস ফিস করে বলে, আই লাভ ইউ বউ। অয়ন ইফরাতের জামা খুলে নিচে ফেলে দিয়ে ইফরাতের উপর ঝাঁপিয়ে পড়ে। অয়ন আজকে ইফরাতকে পুরোপুরি নিজে করে নিতে চায়। সে চায় না এই ইফরাতকে অন্য কেউ নিয়ে যাক। মধ্যরাত অয়ন ইফরাতকে জাপটে ধরে ইফরাতের বুকের উপর মাথা দিয়ে শান্তিতে ঘুমাচ্ছে। ইফরাতের চোখে ঘুম নেই। ইফরাত ভাবছে ডেভিলটার অস্তিত্ব, স্পর্শ সবকিছুই আজকে তার দেহ জুড়ে বিচরণ করছে। ইফরাতের এখন কান্না করা উচিত, কিন্তু ইফরাত কান্না করছে না। ডেভিলটার প্রতি কি ইফরাতের কোনো মায়ের জন্মে গেল নাকি? কিন্তু তা কি করে সম্ভব? ডেভিলটা কি মায়ের জন্মানোর মতো কিছু করেছে? হয়তো করেছে, যেটা ইফরাত এখনও বুঝতে পারছে না। এসব ভাবতে ভাবতে একসময় ইফরাতও ঘুমিয়ে যায়। সকাল 8টা। ইফরাতের ঘুম ভেঙে যায়। অয়ন এখনও ঘুমিয়ে আছে। ডেভিলের বাচ্চা ডেভিল, এত ঘুমায় কিভাবে? রাতে তো আমাকে শান্তি দিলি না, এখনো কি শান্তি দিবি না? এই যে উঠুন, এই উঠুন। অয়ন নড়ছে উঠল, কিন্তু তার ঘুম ভাঙল না। ইফরাতের এবার প্রচণ্ড মেজাজ খারাপ হচ্ছে। ওই ডেভিলের বাচ্চা! চিৎকার শুনে অয়ন ইফরাতের উপর থেকে ধরফড়িয়ে ওঠে। ইফরাত নিজেকে কাঁথা দিয়ে ঢেকে ফেলে। সমস্যা কি তোমার? কে মেরেছে? এত জোরে চিৎকার দিলা কেন? চিৎকার দেব না তো কি করব? আপনাকে কতবার ডাকছি, আপনি উঠছেন না। এজন্য বুঝি পুরো এলাকা নিয়ে চিৎকার করবে? পুরো এলাকা নিয়ে কখন চিৎকার করলাম? তো কেন চিৎকার করেছো শুনি? আপনি আমাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছিলেন। আমি উঠবো না? ফ্রেশ হব না? এবার অয়নের নজর ইফরাতের দিকে গেল। কাঁথা দিয়ে নিজেকে আবৃত্তি করলো। ইফরাতের সবকিছুই অয়নের কাছে স্পষ্ট বোঝা যাচ্ছে। এভাবে লোচ্ছার মতো তাকিয়ে কি দেখেন? তাহলে সমস্যা কি? নিজের বউয়ের দিকেই তাকিয়েছি, অন্য কারো দিকে না। নিজের বউ হলেও? অয়ন মুচকি হাসে। এবার তাদের পুরো বিষয়টা আপনাদের ক্লিয়ার করি। অয়নের মা ছিলেন গ্রামের মেম্বারের মেয়ে। অয়নের মায়ের নাম আরণি বেগম। আরণি বেগমের 2টা মা ছিল, মানে অয়নের 2টা নানিমা। দ্বিতীয় নানির মেয়ে ছিল খাদিজা। সেই খাদিজার বোনের মেয়ে হলো এই ইফরাত। আরণিকে অয়নের বাবা বিয়ে করে।
সে শহরে নিয়ে আসে। তবে যখন গ্রামে ছিল তখন থেকে অয়ন ইফরাতকে পছন্দ করত। সেই সুবাদে অয়ন ইফরাতকে ভালোবাসত, আর ইফরাতও অয়নকে পছন্দ করত। কিন্তু ইফরাত বেশি সুন্দর হতে সেভাবে ছেলেটিকে পাত্তা দিত না। ইফরাতের পিছনে ঘুরে অয়ন। সবার সামনে একদিন অয়ন এসে ইফরাতকে বলে, ইফরাত, তুমি যখন হেঁটে আসো মনে হয় বসন্ত নিজেই পথ খুঁজে নিচ্ছে আমার হৃদয়ের দিকে। তোমার চোখে আমি খুঁজে পাই অজস্র কবিতার পাণ্ডুক্তি, যে পাণ্ডুক্তিগুলো শুধু আমার জন্যই লেখা। প্রতিদিন সূর্য ওঠে, ফুল ফোটে, পাখিরা গান গায়, সব যেন তোমাকে আমার কাছে পাঠানোরই অজুহাত। তাই আজ সাহস করে বলি, এই জীবনটাকে তোমার নামে উৎসর্গ করতে চাই। তুমি কি আমার সব কবিতা, সব স্বপ্ন আর সব সকাল হয়ে যাবে? তুমি কি আমার ভালোবাসার গল্পের নায়িকা হবে? ওরে নায়ক আসলো বড়, আমাকে নাকি বানাবে নায়িকা, তাও নাকি আবার ওর ভালোবাসার গল্পের নায়িকা। বলছি স্বপ্ন কি জেগে জেগে দেখছো নাকি ঘুমিয়েও দেখো? এই শোন শোন, জান জীবন সব আমার নামে উৎসর্গ করছে নাকি এ? আল্লাহ রে, হাসতে হাসতে তো আজ পেটই ফেটে যাবে মনে হচ্ছে। ঢং দেখলে বাঁচি না। ইফরাত খুব ব্যঙ্গ করে এসব বলে এক নাগারে তারপর হাসতে শুরু করে ও। এই প্রপোজটা ইফরাত হেসে উড়িয়ে দেয় মুখের উপর না করে। সাথে ইফরাত অয়নকে নিয়ে তার বান্ধবীদের সামনে নানাভাবে উপহাস করে। যদিও তাদের বয়স অনেকটা কমই ছিল, কিন্তু অয়নের মনের অনুভূতিগুলো মোটেই ঠুনকো ছিল না। যেভাবে ইফরাত ওর ভালোবাসাকে হাসি ঠাট্টায় উড়িয়ে দেবে, সেই থেকেই অয়নের মনে জেদ। সে ইফরাতকে যে করে হোক নিজের জীবন সঙ্গী বানাবে। কিন্তু এরপর ইফরাতের বাবারা ঢাকায় শিফট হয়। এমনিতে দূর সম্পর্ক, তার উপর এভাবে দূরে শিফট হয়ে ওদের মধ্যে যোগাযোগ ছিন্ন হয়। ধীরে ধীরে ওরা অচেনা হয়ে যায়। অয়নের ইফরাতের কথা মনে থাকলেও ইফরাত অয়নকে একেবারেই ভুলে যায়। ওদের জীবন চলতে থাকে আলাদা পথে। অয়ন ইফরাতকে পাওয়ার আশাই ছেড়ে দিয়েছিল, কিন্তু অনেক বছর পর অনাকাঙ্ক্ষিতভাবেই অয়নের দেখা হয়ে যায় ইফরাতের সাথে। সেই দিন ইফরাতের পরিচয় না জেনে বাঁচাই অয়ন ইফরাতকে বখাটে ছেলেদের হাত থেকে। ইফরাতের নাম শোনার পর থেকে অয়নের মনে একটা খটকা কাজ করে। অয়ন তার হারিয়ে যাওয়া ভালোবাসার সাথে এই ইফরাত নামক মেয়েটার চেহারার আদলেরও ভারী মিল খুঁজে পায়। অয়ন কৌতূহলী হয়ে যায়। তারপর খোঁজ নিয়ে যখন জানতে পারে ইফরাতই তার হারিয়ে যাওয়া ভালোবাসা, তারপরই সে ঠিক করে ফেলে যে করে হোক ইফরাতকে নিজের বউ করেই ছাড়বে। ইফরাতের বাবাকে জানানোর পর অয়নকে চিনতে পেরে তিনিও রাজি হয়ে যায়, কারণ মেয়ের জামাই অয়ন মোটো বাজে ছেলে নয়। সবই ঠিকই ছিল, কিন্তু এরই মধ্যে ছেলেদের সাথে মেলামেশা করে, বিশেষ করে আয়নের সাথে ঘুরতে যাওয়ায় অয়ন ভয়ঙ্কর রেগে যায়। আর রাগের বশে কাজী অফিসে গিয়ে বিয়ে সেরে ফেলে অয়ন। যদিও এর মধ্যে চলমান ঘটনাগুলোতে ইফরাতও ভালোবেসে ফেলেছিল অয়নকে। ইফরাত লক্ষ্মী বইয়ের মতো ভালোবেসে মেনে নিয়েছে অয়নের সকল আদেশ নির্দেশ। ইফরাতও লক্ষ্মী বইয়ের মতো ভালোবেসে মেনে নিয়েছে অয়নের সকল আদেশ নিষেধ। এরপর থেকে চলছে অয়ন আর ইফরাতের খুনসুটি, মান অভিমানে পূর্ণ দুষ্টুমিষ্টি সংসার। গল্পটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখন থেকে চেষ্টা করব বড় বড় গল্প আপলোড করার। দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আর পুরো গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।